আরজিকর মেডিকেল কলেজে যেই ঘটনাটা হলো, এই রাজ্যের ছবি আপনাদের সরকারের ছবি উজ্জ্বল করে না। ইন্ডিভিজুয়ালি কোনো অপরাধ যদি সংগঠিত হয় তার সাথে মুখ্যমন্ত্রীর কি যোগ? তার নির্বাচনেই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। সৌগত রায় নাকি ক্যামেরার সামনে ছবি এসছে ইলেকশনের আগে ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা টাকা নেয় না? ঘুষপেটিয়া, যেটা অমিত শাহ যাদের কোন প্রকার সঙ্গে তুলনা করেছে। ইনফিল্ট্রেশন বন্ধ করা দরকার, তো কেন্দ্র করুক না, আমরা কোথায় আটকাচ্ছি? নমস্কার, আমি পরঞ্জয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। আমরা কি সত্যি একটা এই প্রায় 15 বছর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা কি একটা প্রতিষ্ঠান বিরোধী অ্যান্টি ইনকামবেন্সি একটা আবহাওয়া দেখছি? আর যদি না দেখছি তাহলে তার কারণটা কি? এই রাজ্যে যেভাবে একটা রাজনৈতিক মেরুকরণ হয়েছে, একটা ধর্মের নামে মেরুকরণ হয়েছে, এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, কিন্তু এটা কি নির্বাচনের ফলাফলের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন সৌগত রায়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 9 দিন আগে আপনার জন্মদিন হয়েছিল, আর প্রায় আপনি 79 বয়স আপনার। আপনি অনেক পদ আপনার ছিল, আপনি কেন্দ্র সরকারে রাজ্যমন্ত্রী ছিলেন, আরবান ডেভেলপমেন্ট, দ্বিতীয় ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন 2009 থেকে 2012, আর তারও আগে 1979-তে চরণ সিং সরকারে আপনি অল্প কয়েকদিনের জন্য রাজ্যমন্ত্রী ছিলেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়ে। আপনি আজকে লোকসভা সাংসদ দমদম থেকে, আপনি 5বার বিধায়ক হয়েছেন, এবং অনেকে হয়তো জানে না আপনার সম্বন্ধে, আপনি ফিজিক্সের প্রফেসর ছিলেন, মানে আপনি পদার্থবিদ্যা আপনি পড়িয়েছিলেন কলেজে। তো সৌখ দাদা, অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো যে সত্যি কি আমরা একটা প্রতিষ্ঠান বিরোধী একটা আবহাওয়া দেখছি এ রাজ্যে? এটা কিন্তু স্বাভাবিক, যদি একটা সরকার প্রায় 15 বছর একটা রাজ্যে থাকে, একটা তো অ্যান্টি ইনকামবেন্সি, একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া বা আবহাওয়া, তো এটা স্বাভাবিক। তো এই রাজ্যেও তো আমরা ওই ধরনের একটা দেখছি, তার মানে কি, এর কি প্রভাব পড়বে? আমি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া দেখছি না। এটা ঠিক যে মমতা ব্যানার্জি 15 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু কোনো এমন ইস্যু নেই যা নিয়ে ওর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, রাগত। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ব্যাপার মনে রাখা দরকার, যে উনি ওকে লোকে চেনে সংগ্রামী লড়াকু হিসেবে, এবং মুখ্যমন্ত্রী হয়েও উনি সেই প্রতিষ্ঠান বিরোধী একটা ভাবমূর্তি রাখতে পেরেছেন। তার কারণ কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার আছে, মমতা ব্যানার্জিকে সারা ভারতবর্ষে লোকে চেনে বিজেপি বিরোধী একজন নেত্রী হিসেবে। সুতরাং প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ অন্য কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। আমার প্রশ্ন হলো যে আপনি যে কথাটা বলছেন, আপনার বিরোধী যারা, আপনাদের দলের কে বিরোধ করছে যারা, তারা কিন্তু মানবে না। ভ্রষ্টাচার, কিভাবে দুর্নীতি এই রাজ্যে, এই নিয়ে কয়েকটা প্রশ্ন আপনাকে করব। কিন্তু এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে, কয়েকদিন আগে হাওড়ায় দিনের বেলা বড় রাস্তায় একজন বাড়ির প্রমোটারকে গুলি ফেলে মেরে ফেলা হয়েছে তাকে। অনেকে মনে করে যে এই রাজ্যের পুলিশের ভেতর রাজনীতি ঢুকে গেছে, আপনাদের দলের লোকেদের বিরুদ্ধে বা কিছু করবে না, এবং আইন শৃঙ্খলা নেই, এইটা হলো অভিযোগ। আপনি কি এটা সঠিক? আমি তো দিল্লিতে অনেক সময় থাকি,
দিল্লির আইন শৃঙ্খলা কি ভালো? রোজ সেখানে খুনের ঘটনা ঘটছে না? উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সেখানে এরম ব্যাপক মাফিয়া রাজ চলে। ওখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অনেক লোককে গুলি করে মেরে দেওয়ার পরেও সেখানে তো আইন শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে না। তাই কিছু কিছু আইন শৃঙ্খলার সমস্যা হয়, পুলিশ ব্যবস্থা নেয়। এবং এটা ঠিক হবে না বলা যে তৃণমূল কংগ্রেসের জন্য কেউ সমাজ বিরোধী বা খুনি এরা পার পেয়ে যাচ্ছে, বরং অনেক সমাজ বিরোধী গ্রেপ্তার হচ্ছে, অনেকের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এবং কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশ ব্যবস্থা নেয়। ধরুন এই আরজিকর মেডিকেল কলেজে যেই ঘটনাটা হলো, এটা পুরো খালি এই রাজ্য না, খালি ভারতবর্ষ না, বিশ্বের মানুষ এই ঘটনার পর অত্যন্ত তারা দুঃখিত যে এই শহরে এই ধরনের একটা ঘটনা হতে পারে। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার কি জবাব, যেটা আপনিও পরে বললেন যে মহিলাদের রাত্রির বেলা বেরোনো উচিত না, এই ধরনের কথা উনি বলেছেন, বা অন্তত সংবাদপত্রে এইভাবে ওনাকে উনি এই ধরনের কথা বলছেন, আমরা পত্রিকা এবং ওয়েবসাইটে পড়েছি। অনেক দেরি করে, বেশ অনেক সময় পর হাসপাতালের ইনচার্জ ছিল তাদের অন্য পদে সরিয়ে দেওয়া হলো। বেশ অনেকদিন পর রাস্তায় মহিলা, মায়েরা, মেয়েরা মাঝরাত্রে নেমে যাওয়ার পরে ডাক্তারদের সঙ্গে আপনার মুখ্যমন্ত্রী কথা বললেন। এই সবকটা একের পর এক ঘটনা এই রাজ্যের ছবি, আপনাদের সরকারের ছবি উজ্জ্বল করে না, বরঞ্চ লোকেরা লজ্জিত বোধ করে যে কলকাতা শহরে এই ধরনের একটা ঘটনা হয়েছে এবং রাজ্য সরকার যে তীব্র একটা গতিতে অ্যাকশন নেওয়ার দরকার ছিল সেটা নেয়নি। আরজি করার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, কোনো সন্দেহ নেই। তার কারণ সেখানে যে মহিলা ধর্ষিতা এবং নিহত হয়েছেন তিনি একজন খুব যোগ্যতা সম্পন্ন ডাক্তার ছিলেন, অল্প বয়স, 31-32 বছর বয়স। ঘটনায় সবাই শকড হয়েছে, মর্মাহত হয়েছে, দুঃখিত হয়েছে। কিন্তু এটা লোকের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে রাস্তায় কে রাত দখল করলো তার উপর নির্ভর করে নয়, পুলিশ নিজের উপায়ে তদন্ত করে খুনিকে শনাক্ত করেছে, তার ফাঁসির হুকুম হয়েও গেছে। আরজি করের যিনি অধ্যক্ষ ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে, তিনি জেলেও গিয়েছিলেন। তাই একটা ঘটনায় বলা যায় না যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তবে এটা সবাইকে ব্যথা দিয়েছে এই ঘটনাটা। এর আগেও একটা পার্ক স্ট্রিটের একটা ঘটনা হয়েছিল, যে মহিলা নিজের নাম সব সার্বজনিক করতেন, সুজেট, সে একই একই ধরনের অভিযোগ যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, এই ধরনের ঘটনা শহরের ভেতর হচ্ছে, কলকাতা শহরের মাঝখানে। ইন্ডিভিজুয়ালি কোনো অপরাধ যদি সংগঠিত হয় তার সাথে মুখ্যমন্ত্রীর কি যোগ? একটা আইসোলেটেড ঘটনা হিসেবেই সেটা নিতে হবে। পার্কস্ট্রিটের যে ধর্ষণের মামলা, সেটাও খুবই দুঃখজনক মামলা, সেই মহিলা এখন তো মারা গেছেন উনি। কিন্তু এর সাথে মুখ্যমন্ত্রীর কি যোগ? মুখ্যমন্ত্রী উনি সময় মতো পুলিশ অধিকারী যিনি সেই সময় দেখছিলেন ঘটনা, উনিও মহিলা ছিলেন, ওনাকে অন্য পদে নিয়ে যাওয়া হলো। যেই তীব্র গতিতে ওনার অ্যাকশন নেওয়া যেত সেটা নেওয়া হয়নি, এইটাই অভিযোগ। এই অভিযোগটা ঠিক না। আপনি দময়ন্তী সেনের কথা বলছিলেন, যিনি পুলিশের ডিসি ছিলেন, কিন্তু দময়ন্তী সেনই বা কি করবেন বা করেছেন? পুলিশ ব্যবস্থা নিয়েছে, পরে অপরাধীরা শনাক্ত হয়েছে, তাদের শাস্তিরও ব্যবস্থা হয়েছে। এইগুলো হচ্ছে সংবাদপত্র, বিশেষ করে শহরের ইংরেজি সংবাদপত্রে বড় করে দেখানো হয়েছে। এই শহরে না, এটা পুরো ভারতবর্ষে মুখ্যমন্ত্রীকে, সেটা তার কারণ আমাদের সংবাদপত্রগুলো তো মোটামুটি সেন্সেশনালিজমের উপর চলে, তার ফলে এগুলো নিয়ে সেন্সেশন হচ্ছে, কিন্তু আইসোলেটেড ইনসিডেন্ট, এটা যে না। অনেক আপনি এই কথা বললেন আইসোলেটেড, আপনি আরজি করের ঘটনাটা বললেন আইসোলেটেড, সন্দেশখালীতেও ঠিক তাই হয়েছিল। মুখ্যমন্ত্রীতে সন্দেশখালী যেতে হলো, আপনাদের রাজনৈতিক দলের কিছু কর্মী, তাদের বিরুদ্ধে খুবই, মানে যেই ধরনের অভিযোগ, ওনাকে তো যেতে হলো।
আবার ওই একই ব্যাপার, এরা আরেকটু তাড়াতাড়ি কাজ করলেন না কেন? আরেকটু আগে যদি উনি সন্দেশখালিতে পৌঁছে যেতেন, তাহলে হয়তো এই ঘটনাগুলো নিয়ে এত লেখালেখি, কথাবার্তা, চেঁচামেচি হতো না। না, আমার মনে হয় যে তার সন্দেশখালিতে যা হয়েছিল খুব খারাপ জিনিস। সেখানে কিছু লোক, একদল লোক, তাদের সাথে হয়তো আমাদের দলের যোগ ছিল, তারা স্থানীয়ভাবে মানুষের উপর অত্যাচার করেছে, অনেক অন্যায়ও করেছে। তাদের বিরুদ্ধে দলও ব্যবস্থা নিয়েছে, সরকারও ব্যবস্থা নিয়েছে। তবে অত খারাপ না হলে হতো। তবে সন্দেশখালি আপনি হয়তো গিয়েছেন, অনেক দূর, অনেক আমি অভ্যন্তরে। যাইনি। সেই খবর শহর অব্দি এসে পৌঁছয় না। অনেক কটা স্টেজ আছে, তো ওইখানকার লোকাল থানা আছে, তারপর লোকাল এসপি আছে, তারপর রাজ্যের পুলিশ আছে ইত্যাদি। এই করে ব্যবস্থা নিতে হয়তো সন্দেশখালিতে দেরি হয়েছে, কিন্তু সন্দেশখালি এখন স্বাভাবিক। আচ্ছা, সৌগত দা, আপনার সঙ্গে আমি 5 বছর আগে আমি কথা বলেছিলাম। তখন আপনি বলেছিলেন, আপনি মেনে নিলেন যে আপনাদের দলের কিছু লোক হয়তো পয়সা করে নিয়েছে, তারা হয়তো ওই কাট মানি যেটা বলে, মানে যেটা সোজা ঘুষের কথা হচ্ছে, এবং আপনি মেনে নিলেন এবং বললেন যে এই ধরনের লোককে আমরা বার করে দেব। এবং আপনারা হয়তো কিছু লোককেও বলা হয়েছিল যে এই পয়সাটা যেটা নিয়েছো এটা ফেরত দিয়ে দাও, একজন দুজন সেটা ফেরতও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভ্রষ্টাচারের যেই অভিযোগ একের পর এক হয়েছে, এবং অনেকগুলো উদাহরণ আপনাকে দিতে পারি। তবে পার্থ চ্যাটার্জি এবং ওনার বান্ধবী বাড়িতে কোটি কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, ওনাকে জেল খাটতে হয়েছে। এই সব একের পর এক ঘটনা। নারদা, সারদা, আপনাদের সরকারের ছবিটা কিন্তু উজ্জ্বল হয় নাই। বারবার একই প্রশ্ন আপনাকে আমিও বারবার একই উত্তর দিচ্ছি যে কতগুলো ঘটনা ঘটেছে, সেগুলো দুঃখজনক। যেমন আমি আগে খুনের ঘটনায় বললাম, তেমনি দুর্নীতির ঘটনায় একই কথা বলছি। তবে পার্টি তো ব্যবস্থা নিয়েছে। আপনি যার কথা বললেন তাকে তো পার্টি থেকে বহিষ্কার করে দিয়েছে। তিনি জেলও দীর্ঘদিন খেটেছেন, তারপর আইনের পথেই জামিন পেয়েছেন। সুতরাং এটা একটা ব্যাপকভাবে ঘটছে এরকম নয়, কিন্তু কিছু লোক নিশ্চয়ই এই দুর্নীতির জন্য দায়ী বলে লোকের ধারণা, এবং তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। না, আর কি করতে পারে? এই যে নারদার যে কেলেঙ্কারি যেটা হলো, আপনার নামও এসেছে। আমি বলছি না, যারা আপনাদের বিরোধ করছে, বিরোধী দলের লোক অভিযোগ দিয়েছে যে সৌগত রায় নাকি ক্যামেরার সামনে ছবি এসছে নিচ্ছে আপনার বিরুদ্ধে। সেটা কিসের? না না, সেটা কিসের? বলছে যে সে টাকা নিয়েছে। টাকা খুব বড় পরিমাণ নয়, 5 লাখ টাকা। এবং সেটা তাও ইলেকশনের আগে। ইলেকশনের আগে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতা টাকা নেয় না? আমাদের যা পারমিটেড লোকসভায় 70 লক্ষ লিমিট, তার মধ্যে তো ইলেকশন হয় না। তার ফলে নারদা একটা বিরাট ব্যাপার তা নয়। একটা লোক ভুল বুঝিয়ে লোককে না, দোষী বলার কথা বলেছিল, সে তো যা হবার, একটা মামলা হয়েছে। আমার বিরুদ্ধে তো কোনো মামলাই হয়নি। না, আপনার বিরুদ্ধে হয়নি। তবে ওই সময় বাবুল সুপ্রিয় আরেকটা, মানে খালি নারদা সারদা, রোজ ভ্যালির যেই একটা কেলেঙ্কারি হয়েছিল, একটা ভ্রষ্টাচারের অভিযোগ হয়েছিল, বাবুল সুপ্রিয় আপনার নাম করেছে, মহুয়া মৈত্রর নাম করেছে, তাপস পালের নাম করেছে। সেই বাবুল সুপ্রিয় এখন আপনাদের দলে, আর উনি এখন কি, তার মানে সে বুঝেছে যে আমাদের বিরুদ্ধে যা বলেছিল সেটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা, এবার আমি এই এতক্ষণ আমরা যা কথা বলেছি, নারদা, সারদা, রোজ ভ্যালি, সন্দেশখালি, আরজি কর, যে কটা ঘটনা হয়েছে এগুলি বলছে আলাদা আইসোলেটেড ঘটনা, এবং এর নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে না, এইটা আপনার। একেবারেই নয়। কিন্তু এই রাজ্যে আমরা একটা দেখেছি, এক ধরনের একটা মেরুকরণ হয়ে গেছে, রাজনৈতিক মেরুকরণ। দুটো দলই বাকি রইল। 2016-র পর একজন বাম দলের, বামফ্রন্টের বিধায়ক নেই। 2016 না, 2021-এর পর। 21-এর পর, হ্যাঁ, 2016-এ বাম দলের কিছু বিধায়ক ছিল, কংগ্রেসের বিধায়ক ছিল। 2021-এর পর কেউ নেই। 294 বিধায়ক, একজনও বামফ্রন্টের নেই, একজনও কংগ্রেস। এই ধরনের যে রাজনৈতিক মেরুকরণ হবে, এটা অনেককে আশ্চর্য করে যাচ্ছে। এটা কি করে হলো, কেন হলো? তার কারণ
মানুষের যে অভিজ্ঞতা ছিল 34 বছরের, সেটা ছিল যে সিপিএম জোর করে ক্ষমতা ধরে রাখছে। এবং তারপর সিঙ্গুর এবং নন্দীগ্রাম হওয়ার পর সেই ব্যাপারটা গ্রাম অব্দি গেল, যে সরকার জোর করে কৃষকের জমি তথাকথিত শিল্প উন্নয়নের জন্য করেছে। কৃষকরাই সবচেয়ে বেশি সংখ্যায়, তার ফলে এখনো তারা ক্ষমা করতে পারেনি। সিপিএম এর যে একটা সাংগঠনিক কাঠামো ছিল, সেইটাও ভেঙে পড়েছে। ওদের পুরনো লোকরা চলে গেছে, আর নতুন ওরা বলছিল অনেকে আসছে, তারা একেবারেই সুপারফিশিয়াল। তার ফলে ওরা আর জায়গা ফেরত পেল না। ঠিক আছে, 2021-এর আগেই, আপনাদের 15 বছর আগের কথা বলছি, 16 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিরোধ করেছিলেন যেইভাবে ভূমি অধিগ্রহণ করা হয়েছিল সিঙ্গুরে, নন্দীগ্রামে। কিন্তু সেই শিল্প কিন্তু আর ফিরে এলো না এই রাজ্যে। এখানকার রাজ্যের যুবক যুবতীরা চাকরির খোঁজে এখনো আছে। তো ওই যে, ঠিক আছে, শিল্প হলো না, এটা তো এই রাজ্যের অর্থ ব্যবস্থার উপর একটা প্রভাব পড়ছে। আমি নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির বিধায়ক ডক্টর অশোক লাহিড়ীর সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন যে শিল্প কি মরুভূমিতে হবে, জঙ্গলের ভেতরে হবে? মানে ভূমি অধিগ্রহণ, যদি আমরা যেই জমিতে কৃষকরা চাষ করছে সেই জমি যদি না পাওয়া যায়, শিল্প হবে না এই রাজ্যে। উনি উনি এই ধরনের কথা বললেন। না, অশোক লাহিড়ী ভালো লোক, ভালো অর্থনীতিবিদ, উচ্চশিক্ষিত, কিন্তু ওর তো বাস্তবে কোনো অভিজ্ঞতা নেই। শিল্প কি করে হয়? মূল কথা মমতা ব্যানার্জি একটাই বারবার বলেছে, যে কৃষকের অনুমতি ছাড়া তার কৃষকের জমি নেওয়া হবে না। কৃষকের অনুমতি নিয়ে যদি জমি পাওয়া যায়, কেউ যদি শিল্পের জন্য জমি বিক্রি করে, তাহলে সেখানে শিল্প হতেই পারে। শিল্প হওয়ার তো আরো অনেক কটা কারণ আছে, সেই কারণগুলো হয়তো পুরোপুরি পরিপূর্ণ হয়নি। তাই সেইভাবে শিল্পী, কিন্তু একটা টাটার শিল্প হলেই সব চেঞ্জ হয়ে যেত। তা আপনি জানেন বোধহয় যে টাটার কারখানা সানন্দে বন্ধ হয়ে গেছে। এটাও বন্ধ। এই গাড়ির, ছোট গাড়ির মানে পুরো প্রজেক্টটা চলেনি। সুতরাং রতন টাটা নিজে চেয়েছিলেন, তুমি আর নেই, এখন নেই। সুতরাং হলো না। নন্দীগ্রামেও কিছু হলো না। নন্দীগ্রামটা তো অ্যাবসার্ড একটা প্রপোজাল ছিল। একটা সেলিম গ্রুপ, ইন্দোনেশিয়া। সেলিম গ্রুপ, একটা লোক প্রসূন মুখার্জি বলে, সে বুঝিয়েছিল যে নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবে, কিন্তু হবার মতোই ছিল না। নন্দীগ্রাম নদীর পাড়ে একটা দূর জায়গা, আর একটা পুরোপুরি কৃষক এলাকা, সেখানে কেমিক্যাল হাব হবে এটা ভাবাই ভুল হয়েছিল। এটা বুদ্ধদেব বাবুদের চিন্তায় ভুল ছিল। কিন্তু দেখুন, এই এই যে শিল্প হয়নি রাজ্যে, এটার তো একটা মানে এই রাজ্যের যুবক যুবতী রোজগার তো এখনো খুব বড় একটা নিশ্চয়ই সমস্যা। নিশ্চয়ই তারা চাকরি পাচ্ছে না, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে অনেক। ঠিক আছে, এই রাজ্যে কিছু কিছু জায়গায় হয়তো, এই আমরা বসে আছি নিউ টাউনে, হয়তো কিছু লোকে চাকরি পাচ্ছে, কিন্তু যেইভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করছে, ডাবল ইঞ্জিন হলে, মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে যদি একই রাজনৈতিক দল চালায়, এটা এই দেশের এতে কিছু হবে না, উন্নতি হবে। বিজেপি যারা কেন্দ্রীয় সরকার চালায়, তারা হচ্ছে মূলত পুঁজিপতিদের প্রতিনিধি, এবং ওরা শিল্প করতে গেলে আগে গুজরাটে করবে, মহারাষ্ট্রে করবে। কি বিরাট শিল্প উন্নয়ন সারা ভারতবর্ষে করেছে। যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো সারা ভারতবর্ষেই রয়েছে, এবং আমার ধারণা যে আস্তে আস্তে শিল্প হবে পশ্চিমবঙ্গে। এমনি তো কোনো বাধা নেই, সরকারের সমর্থন আছে। যদি আমাদের যুবকরা তারা আর একটু কায়িক শ্রমের দিকে মনোযোগ দেয়, তাহলে এখানেও আস্তে আস্তে হবে। আপনি আশাবাদী? আমি নিশ্চয়ই আশাবাদী। ওই আছি কেন পশ্চিমবঙ্গে। আরেকটা বিষয় নিয়ে একটু আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। যারা ধরুন বাম দলের প্রতিনিধি, যারা, কয়েকদিন আগে আমি শ্রী সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, উনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আজকে ভারতীয় জনতা পার্টি শক্তি, কারণ এই রাজ্যে তারা শক্তিশালী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল
কংগ্রেস ঘাড়ের ওপর চাপিয়ে ওদের এই রাজ্যে নিয়েছে, এই ধরনের কথা উনি কিসের উপর? মমতা ব্যানার্জি নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রায় অস্তিত্ব ছিল না, অত্যন্ত দুর্বল ছিল। আজকে তারা না না, একটা নির্বাচনেই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সমঝোতা করেছে, সে অনেক আগে 2004-এ। তারপর তো আর কোনো 2011 থেকেই তো ভারতীয় জনতা পার্টির সাথে সম্পর্ক নেই। আপনার বোধহয় মনে আছে 2011-তে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের সমঝোতা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি ছিল, কংগ্রেসের সঙ্গে ছিল, বামদের সাথে আমাদের কোনোদিন কোনোদিন ছিল না। আর সুতরাং তৃণমূল নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টিকে একেবারে ভুল ব্যাখ্যা। সুজনবাবু ভুল ব্যাখ্যা দিয়েছেন। ওরাই দিল্লিতে কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে কখনো কোনো বিজেপির সাথে হাত মিলিয়েছে। আপনার মনে আছে সেই? জনতা পার্টির কথা বলছেন আপনি? হ্যাঁ। ওই মোরারজি দেশাই না না, শুধু তাই নয়, তারপরে এই যে মনমোহন সিং যখন প্রথমবার প্রথম ইউপিএ সরকার, প্রথম ইউপিএ সরকারে সরকার ফেলার জন্য এই পরমাণু চুক্তি নিয়ে, পরমাণু চুক্তি নিয়ে প্রকাশ কারাট হাত মেলাইনি বিজেপির সাথে। সুতরাং ও বলে লাভ কি? দেশের রাজনীতি এমনই। এই মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারে উনি মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন। শৌকতদা, এই যে কে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, কে সত্যি সেকুলার, এই রাজ্যে 2011-র জনগণনায় বলা হয়েছে প্রায় 27% মানুষ মুসলমান। এখন আমরা দেখছি, আপনারা অন্তত মনে করেন এটা কতটা সত্যি কিনা, যে এরা মোটামুটি আপনাদের সঙ্গেই বা তৃণমূলের সঙ্গেই থাকবে। আর আপনারাও মনে করেন যে মহিলারা আপনাদের সঙ্গে বেশি, খুব বড় একটা অংশ, বিভিন্ন কারণে, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন ধরনের, তো মমতা ব্যানার্জির জন্য। তবে আজকে লোকেরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই একবার ওনাকে ব্যঙ্গ করে লোকে বলতো ওনার নাম বদলানো উচিত, মমতাজ বন্দ্যোপাধ্যায়। না না, এগুলো হচ্ছে খুব অশ্লীল ইঙ্গিত। আজকে আবার বলছে যে উনি নরম হিন্দুত্বই বিশ্বাস করেন, এবং উদাহরণ দেওয়া হচ্ছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে, শিলিগুড়িতে যে মহাকাল মন্দির হচ্ছে, এই নিউ টাউনে দুর্গাঙ্গন, উনি বলছেন মানে উনিও মানে ধর্মের নামে রাজনীতি করছে। এটা ও সবার দৃষ্টিভঙ্গি। মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে যে তার কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব নেই। যেখানে মানুষের দাবি আছে সেখানে তিনি মন্দির করবেন। তিনি ফুরফুরা শরীফের পাশেও দাঁড়িয়েছেন, তিনি দীঘায় মন্দির করেছেন। এটা মানে তিনি কোনো ধর্মকে আলাদা করে সাহায্য করছেন না। যেরকম বিজেপি রাম মন্দির করে প্রধানমন্ত্রী গিয়ে শুয়ে পড়ে সেটাকে উদ্বোধন করতে, এত বড় দেশ, সেখানে মমতা ব্যানার্জি তো কিছু। আর তারপরে আপনি জানেন লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনে সেই ফাইজাবাদ অযোধ্যায় ভারতীয় জনতা পার্টি হেরে গেল, সমাজবাদী পার্টি জিতলো। এখন এই রাজ্যে যেই আমরা অনেকে অন্তত বলছে যে এই ধর্মের নামে মেরুকরণ যেটা হয়েছে, তার আরেকটা আমরা দিক দেখছি, সেটা হলো অনুপ্রবেশকারী, ঘুষপেঠিয়া, যেটা অমিত শাহ যাদের উই পোকার সঙ্গে তুলনা করেছে। এটা কিন্তু কিছু লোকের কাছে, এবং এই যে যে এসআইআর যেটা হয়েছে, আপনার বিশেষ নিবিড় যে সংশোধন, এটা একটা বড় বিষয়ে ভারতীয় জনতা পার্টি অন্তত একটা বড় বিষয় করে ফেলেছে। না, কিন্তু এটা ওরা অনেকদিন থেকেই এই ঘুষপেটিয়া, ইনফিল্ট্রেশন এসব নিয়ে বলেছে, এতে খুব একটা এফেক্ট হয়নি। আর ওরা যে লেভেলে বলছে সেইভাবে অনুপ্রবেশও এই রাজ্যে হয়নি। পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য, 1400 মাইল আমাদের বর্ডার আছে। কিলোমিটার না মাইল? 1400 কিলোমিটার, মাইল। আচ্ছা, বর্ডার আছে। কিছু কিছু লোক মানুষের গতি গরিব জায়গা থেকে একটু অবস্থাপন্ন জায়গায় হয়, কিন্তু এই দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের। বর্ডার সিকিউরিটি ফোর্স কে নাগরিক, কে নাগরিক না, সে নিয়ে তো নানা রকম ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে। ওদেরই প্রভাবে ইলেকশন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করছে। এসব করে কিছু হবে না। ইনফিল্ট্রেশন বন্ধ করা দরকার, তো কেন্দ্র করুক না, আমরা কোথায় আটকাচ্ছি?
তো আপনি মনে করেন যে এবার যে বিধানসভা নির্বাচন হবে 5 বছর আগে যা ফলাফল হয়েছিল এবছর তাই হবে, তাই একটু বাড়তে পারে কমতে পারে, আপনাদের ভোটের শেয়ার যেটা ছিল সেটাও আছে আমার কাছে, সেটাও মানে হয়তো একটু, ওতেও কি একটু 19-20 হতে পারে? খুব বেশি বিজেপির কোনো নেতা নেই, কে নেতা ওরা ঠিক করতে পারেনি। ওদের কোনো ইস্যু নেই। কখনো ওরা বলে অনুপ্রবেশী ইস্যু, কখনো বলে আইন শৃঙ্খলা ইস্যু। একটা ইস্যুকে পিন পয়েন্ট করতে পারে। মমতা যেমন 2011-তে ক্ষমতা এলেন, একটা ইস্যু ছিল, কৃষকের জমি জোর করে নেওয়া হবে না কৃষকের সম্মতি ছাড়া। সেরকম কোনো ইস্যু ওরা পিন পয়েন্ট করতে পারেনি। আর মানুষ তো উপকৃত হচ্ছে মমতা ব্যানার্জির আমলে। আপনিও বলছিলেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী সবই মানুষকে উপকার দিচ্ছে। তাই মমতাই আবার জিতবে। তার মানে আপনার যে 2019 লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের 43.3% ভোট শেয়ার ছিল, 21-এর বিধানসভা নির্বাচনে ওটা প্রায় 48% নাম, আর 48% ছিল, এবং 2024 লোকসভায় 45.7%। তো ওই রকমই থাকবে, ওই রকম ওপর নিচে একটু হতে পারে। মারছি না। আমি আবার ওই ডক্টর অশোক লাহিড়ীর কথা বলি, উনি যদি বলেন 5% সুইং হয়ে যায়, তার মানে না না 10% মানুষ যারা আগে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি যদি এবার দেয়, তাহলে ভারতীয় জনতা এগুলো বাস্তব জ্ঞানহীন পরিচয়। কেন লোকে সুইং করবে বিজেপি? কারণ তো থাকতে হবে। আমি সেরকম কোনো কারণ দেখছি না। সৌগত বাবু, খুব সামান্য বিষয়, তবু দুবার আপনি মানে একটা এই গণমাধ্যমের কথা বলছি না, সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যঙ্গ করেছে। একটা হলো আপনি সংসদে বাইরে সিগারেট খাচ্ছিলেন, ভেতরে না বাইরে সিগারেট খাচ্ছিলেন, এটা আপনার শরীরের এটা পক্ষে কোনো নিয়ম ভঙ্গ করে না, করেন। এটা আমি জেনেই করছি। আচ্ছা, আর তবে যখন সিগারেট খাওয়া এমনি আমার নিজের স্বাস্থ্যের জন্য ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই এটা ছেড়ে আমি দেওয়া উচিত। পারিনি, হ্যাঁ। আপনার এখন প্রায় 79 বছর বয়স, অনেক খেয়েছেন সিগারেট, ছেড়ে দিন। আর আপনি ওই জুন মালিয়ার পাশে বসে একটু ঠাট্টা ইয়ার্কি করছিলেন যখন বাজেট না, না, নির্বাচন, সুতরাং আপনি হয়তো জানেন পার্লামেন্টের মধ্যে প্রায় 500 550 মেম্বার, তার মধ্যে 300 লোক থাকে। অসংখ্য লোক বক্তৃতা দেয়, সবাই যে সব সময় শোনে তা নয়। আমার দুর্ভাগ্য বলুন সৌভাগ্য বলুন যে সেদিন আমি কথা বলছিলাম আমাদের একজন সদস্যের সঙ্গে, সেই সময় একজন বক্তৃতা দিচ্ছিল। দূরদর্শনের ক্যামেরা আপনার ক্যামেরা ওই লোক বক্তাকে নিতে গিয়ে আমায়ও ধরেছে। এটা কি আছে তো ভালো, এটা মানে মিডিয়া যেটা বলছেন একটু সেন্সেশনাল। কোনো গুরুত্ব নেই। আচ্ছা, আপনি এই ইনস্ক্রিপ্ট নিয়ে দর্শকদের কিছু বলতে চান? কোনো আপনার মেসেজ আছে? আমার মেসেজ নির্বাচন হচ্ছে যে সংবাদ মাধ্যম নিরপেক্ষ হোক। অরঞ্জয় বাবু খুব ভালো সাংবাদিক, অনেক দিন ধরে করেছে। নজর লেগে যাবে এরকম প্রশংসা করেন যদি আমাকে, সবার নজর লেগে গেছে। দেশে দেশে বিভিন্ন বড় বড় যে দুর্নীতির ঘটনা উনি তুলে ধরেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ সৌগত দা, আপনার বহুমূল্য সময় আপনি দিয়েছেন আমাদের। আপনারা শুনছিলেন সৌগত রায়, দমদম লোকসভা সাংসদ, উনি তৃণমূল কংগ্রেস, বহু বছর উনি রাজনীতি করেছেন, প্রায় বয়স হয়ে গেছে 79। ওনার মতামত হলো এই রাজ্যে যে প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়াটা নেই, এবং কয়েক মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। দেখতে থাকুন inscript.me, আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, প্রশ্ন করছি পরঞ্জয়।